আজকে এই ভিডিওতে আমরা যেটা শিখব, দেখো লিখেছি নেট অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি বাট লেট আউট প্রপার্টি। তো হাউস প্রপার্টি আমরা জানি দু রকম হয়ে থাকে, ওয়ান ইজ লেট আউট, অ্যানাদার ইজ সেলফ অকুপাইড। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে গেলে তার মেনলি দুটো অংশ। প্রথমে হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন, অ্যান্ড দেয়ার আফটার সেখান থেকে যদি ডিডাকশন আন্ডার সেকশন 24 অর্থাৎ 24 ধারা ছাড় বাদ দিই, অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু থেকে 24 ধারা ছাড় বাদ দিয়ে যেটা পড়ে থাকে, দ্যাট ইজ কল্ড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো সেটা লেট আউট বাড়ির ক্ষেত্রেও হতে পারে, আবার সেটা সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রেও হতে পারে। তো আজকে আমরা যে পোর্শনটা দেখাচ্ছি দ্যাট ইজ নেট অ্যানুয়াল ভ্যালু অফ লেট আউট হাউস প্রপার্টি। ক্লিয়ার? তো নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে তার দুটো ধাপ। প্রথম ধাপে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে হয়, তারপর সেখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স লাইক সিওয়ারেজ ট্যাক্স, ওয়াটার ট্যাক্স পেইড টু দ্য লোকাল অথরিটি, সেটা যদি ওনার পেমেন্ট করে থাকে তাহলে সেটা গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মাইনাস করতে হয়। মেনলি কি মাইনাস করতে হয় না, মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার। কোথা থেকে মাইনাস করতে হয় না, ফ্রম দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু। তো যাই হোক, তাহলে প্রথমে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালুটা বের করে নেওয়া ভীষণ জরুরি। এবার আমরা জানি, আগের ভিডিওতে দেখিয়েছি যে লেট আউট প্রপার্টির গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করার জন্য আমাদের তিনটে স্টেপ পেরিয়ে আসতে হয়। প্রথম স্টেপে আমাদের বের করতে হয় রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, দেয়ার আফটার অ্যানুয়াল রেন্ট অর রেন্ট রিসিভেবল, সেখান থেকে আনরিয়েলাইজড রেন্ট অফ দ্য প্রিভিয়াস ইয়ার মাইনাস করতে হয়। তারপর ওই স্টেপ 1 আর স্টেপ 2 তাদের মধ্যে যেটা বেশি সেটাকে কনসিডার করার পর যদি বাড়িটা কোনো সময় ফাঁকা থাকে, সেই ফাঁকা থাকার জন্য যে লসটা হয় বাড়িওয়ালার, সেই পোর্শনটা মাইনাস করতে হয়। করলে আমরা পাবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। তারপর সেখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স অর সিওয়ারেজ ট্যাক্স অর ওয়াটার ট্যাক্স, সেটা যদি মাইনাস করি, যে আউটকামটা হবে দ্যাট ইজ নেট অ্যানুয়াল ভ্যালু। ওকে? তো ফার্দার প্রসিড করার আগে, ফার্দার কিছু বলার আগে, স্টুডেন্টদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে স্যার কটা কলম কাটবো, মানে কটা ছক, মানে ছক তো একটা কাটবো কিন্তু তার কটা কলম হবে। বলে দিই যে যদি কোনো অঙ্কে নেট অ্যানুয়াল ভ্যালু বা গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে বলে, সেই কলমের সংখ্যাটা ডিপেন্ড করে নাম্বার অফ হাউসেস। যদি একটা বাড়ির নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে বলে তাহলে ছকটা হবে লাইক দিস, মানে একটাই অ্যামাউন্টের কলাম। যদি সেখানে দুটো বাড়ি থাকে তাহলে দুটো অ্যামাউন্টের কলাম, ওয়ান ইজ হাউস 1 দেন হাউস 2। যদি তিনটে থাকে তাহলে দেন হাউস 3, আর বাঁদিকে যে পোর্শনটা পড়ে থাকবে দ্যাট ইজ পার্টিকুলারস। ওকে, দিস ইজ হাউস 1, দিস ইজ হাউস 2 এন্ড দিস ইজ হাউস 3। ক্লিয়ার? এবার আমরা যে অঙ্কটি করব সেখানে দেখতে পাবো 4টি বাড়ি রয়েছে, আর সেই বাড়ি থেকে আমাকে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে হবে খুব স্বাভাবিকভাবেই। তো সেই কারণে আমাদের আরেকটি এক্সট্রা কলাম কাটতে হবে, দ্যাট ইজ ফর হাউস 4। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে অঙ্কের মধ্যে স্পেশাল ব্যাপার কি রয়েছে। কারণ তোমরা বলবে যেহেতু আমাদের কাছে ছক আছে তাহলে অঙ্কটা আমরা করতে পারবো, কিন্তু তাও বলছি যে অঙ্কটা করতে গেলে তোমাদের কিছু অসুবিধা হবে, কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কি কি না, আমরা জানি যে স্টেপ 1-এ যখন রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করতে হয় তখন তিনটে ভ্যালুকে আমরা পাশাপাশি রাখিনি, উপর নিচ করে রাখি। নাম্বার 1 গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, দেন ফেয়ার রেন্ট অ্যান্ড দেন স্ট্যান্ডার্ড রেন্ট। যেটা বলে নেওয়া দরকার যে অ্যাট দ্য টাইম অফ ক্যালকুলেটিং রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। ওকে? আর when we are going to calculate municipal tax, then net municipal value should be considered. তাহলে আবার বলছি যে যখন আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করব স্টেপ 1-এ, তখন গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু প্রয়োজন হয়, আর যখন আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স ক্যালকুলেশন করতে যাব তখন নেট মিউনিসিপ্যাল ভ্যালুর প্রয়োজন হয়। কিন্তু মাথায় রাখবে, বাড়িটা যদি দিল্লি, কলকাতা, মুম্বাই অর ইন চেন্নাই, মানে এই 4টে মেট্রো সিটির মধ্যে থাকে, দিল্লি, কলকাতা, মুম্বাই এন্ড চেন্নাই, ইন দ্যাট কেস মিউনিসিপ্যাল ভ্যালু হয় কিন্তু দুরকম। ওয়ান ইজ কল্ড
গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড অ্যানাদার ইজ কল্ড নেট মিউনিসিপ্যাল ভ্যালু। কিন্তু বাড়ি যদি অন্য কোনো শহরে থাকে তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু মানে মিউনিসিপ্যাল ভ্যালু, এর কোনো গ্রসও নেই, কোনো নেটও নেই। কিন্তু যদি এই চারটে মেট্রো সিটি মানে দিল্লি, কলকাতা, মুম্বাই বা চেন্নাইতে থাকে তখন মিউনিসিপ্যাল ভ্যালু দুরকম হয়ে যায়। ওয়ান ইজ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, অ্যানাদার ইজ নেট মিউনিসিপ্যাল ভ্যালু। এবার আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে যখন আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করব তখন আমাদের গ্রসটা প্রয়োজন হয়, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু প্রয়োজন হয়। এবার কোয়েশ্চেন পেপারে যদি নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া থাকে তখন আমাকে গ্রসে কনভার্ট করে নিতে হয়, কিভাবে? ইন্টু 10/9। ওকে, আর যখন আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব, এবার অঙ্কের মধ্যে যদি গ্রস দেওয়া থাকে তখন গ্রস থেকে নেটে আসার উপায় হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুকে যদি আমরা 9/10 দিয়ে মাল্টিপ্লাই করি ইট উইল বি নেট মিউনিসিপ্যাল ভ্যালু। আর নেট মিউনিসিপ্যাল ভ্যালুকে যদি 10-এর 9 দিয়ে মাল্টিপ্লাই করি ইট উইল বি গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী ক্যালকুলেশন করে নিতে হবে। এবার যে অঙ্কটা করব দেখবে সেখানে 4টি বাড়ি রয়েছে। প্রথম বাড়িটা দিল্লি, দেন মুম্বাই, আর যাই হোক কিছু একটা হবে, কিন্তু প্রথম দুটো বাড়ি অবশ্যই মেট্রো সিটিতে, আর পরের দুটো বাড়ি সে দুটো কিন্তু রয়েছে আমাদের আদার দ্যান মেট্রো সিটি, মানে আদার দ্যান কলকাতা, দিল্লি, মুম্বাই এন্ড চেন্নাই। তো প্রথম দুটো বাড়ির যখন অঙ্ক করব কোয়েশ্চেন পেপারে দেখবে দেওয়া আছে নেট মিউনিসিপ্যাল ভ্যালু। তো স্বাভাবিকভাবেই সেই নেট থেকে গ্রসে যাওয়ার জন্য আমরা ওয়ার্কিং পার্টে 10-এর 9 দিয়ে গুণ করে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু করে নেব। কিন্তু বাকি যে দুটো শহর দেওয়া আছে সে দুটো যেহেতু কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই ছাড়া অন্য কোনো শহরে, একটি খুব সম্ভবত রাজস্থানে আছে, তো সেই ক্ষেত্রে নেট আর গ্রস একই, মানে সেখানে আর কনভার্সনের প্রয়োজন নেই, অর্থাৎ নেট থেকে গ্রসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা দেয়া রয়েছে সেটাকেই আমরা কনসিডার করে নেব। ঠিক আছে, আর বেশি কথা বাড়ালাম না, আর জাস্ট একটা কথা বলে নিই। ওই অঙ্কের মধ্যে আরেকটা জায়গা রয়েছে, সেখানে মিউনিসিপ্যাল ট্যাক্স পার্সেন্টেজে দেওয়া আছে। তো একটু আগে যেটা বললাম, মিউনিসিপ্যাল ট্যাক্স যদি পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্সটা ক্যালকুলেট করতে হয় অন নেট মিউনিসিপ্যাল ভ্যালু। এবার প্রথম দুটো বাড়ি যেহেতু এই 4টি সিটির ভিতরে আছে তাহলে নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপরেই ক্যালকুলেশন করব, কিন্তু আদার যে দুটো বাড়ি থাকবে সেটা যে ভ্যালুটা দেওয়া রয়েছে তার উপরেই ক্যালকুলেট করব। কিন্তু আরো একটা বিষয়, আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেওয়ার শর্ত হলো মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। তো ব্র্যাকেটের মধ্যে দেখবে দেওয়া রয়েছে 20% পেড বাই দ্য টেন্যান্ট, অর্থাৎ মিউনিসিপ্যাল ট্যাক্স ক্যালকুলেশন করে যা হবে তার 20% ভাড়াতে দিয়ে দিচ্ছে। তাহলে বাড়িগুলা কত দিচ্ছে? 80%। তাহলে ক্যালকুলেশন করে যা দাঁড়াবে তার 80% আমরা ছাড় পাবো ফ্রম গ্রস অ্যানুয়াল ভ্যালু। ওকে, তো আর কথা বাড়ালাম না, তোমরা আমরা কম্পিউটারে চলে যাই, তোমরা সেখানে দেখতে থাকো আর খুব মনোযোগ সহকারে দেখবে। তো আজকের এই ভিডিও হয়ে যাওয়ার পর নেক্সট ভিডিওতে আমরা আবার নেট অ্যানুয়াল ভ্যালু বের করা শিখবো, কিন্তু বাড়ির নিচারটা হবে একটু অন্যরকম। নিচারটা কি একবার জাস্ট বলে নিই। সেখানে দেখবে যে একটা প্রিভিয়াস ইয়ার মানে 12 মাসের একটা প্রিভিয়াস ইয়ারের কয়েক মাস বাড়িওয়ালা আছে, আবার কয়েক মাস ভাড়াটে আছে। তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তো আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। From the following information, compute net annual value of the house properties of Mr. X for the assessment year 2020-21. তাহলে কি দেখা গেল না, নিচে যে অঙ্কটি রয়েছে সেখানে সেই বাড়িগুলির মালিক হলেন মিস্টার এক্স, যার 4টি বাড়ি রয়েছে, হাউস 1, হাউস 2, হাউস 3 অ্যান্ড হাউস 4। তো এই বাড়িগুলি থেকে আমাকে এই বাড়িগুলির প্রত্যেকটার নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে হবে। খেয়াল করে দেখবে যে প্রথম বাড়িটি ছিল কলকাতা, দ্বিতীয় বাড়িটি ছিল দিল্লি, তৃতীয় বাড়িটি ছিল কেরালা, আর চতুর্থ বাড়িটা হচ্ছে রাজস্থানে। তো এই জায়গার উপর একটা গুরুত্ব রয়েছে। জায়গাগুলির গুরুত্ব কি না, আমরা জানি যে কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইতে বাড়ি থাকলে তাদের মিউনিসিপ্যাল ভ্যালু দুরকম হয়, একটি হলো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর অপরটি হলো নেট মিউনিসিপ্যাল ভ্যালু। তো যেহেতু প্রথম দুটি বাড়ি কলকাতা এবং দিল্লিতে অবস্থান করছে, তাহলে যখন আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করব, তো এখানে যেহেতু নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া রয়েছে, আমাকে কি করতে হবে না, নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে এদেরকে কনভার্ট করতে হবে। কিন্তু কেরালা আর রাজস্থান যেহেতু কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই ছাড়া অন্য জায়গায় বাড়িগুলি রয়েছে, তো এদের ক্ষেত্রে যেটাই নেট সেটাই গ্রস। ক্লিয়ার? তো খেয়াল রাখবে যে কলকাতা, দিল্লির যখন আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু এই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করব, সেই পর্যায়ে অর্থাৎ সেই স্টেজে এই নেট মিউনিসিপ্যাল ভ্যালুগুলিকে, এদের যে নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া রয়েছে,
এদেরকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। কিভাবে না, মাল্টিপ্লাইড বাই 10/9, অর্থাৎ 10-9 দিয়ে গুণ করে এদেরকে কনভার্ট করে নেব। তারপরে দেখো লাস্টে রয়েছে মিউনিসিপ্যাল ট্যাক্স। প্রথমটায় 10%, পরেরটায় 12, তারপরেরটায় 10%, আর শেষেও 10%। আমরা জানি যে মিউনিসিপ্যাল ট্যাক্স নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর ক্যালকুলেট করতে হয়। তো যখন আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেবো যে পর্যায়ে, তখন ট্যাক্সটা ক্যালকুলেশন করব। কলকাতার ক্ষেত্রে যেহেতু এখানে নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে অর্থাৎ নেট মিউনিসিপ্যাল ভ্যালু, প্রত্যেকের ওপর ওদের যে রেটগুলো দেওয়া রয়েছে, মানে প্রথমটার ক্ষেত্রে 10%, পরেরটা 12, তারপরেরটা 10, শেষেরটাও 10% করব। কিন্তু এটা একটা স্পেশালিটি হচ্ছে যে মিউনিসিপ্যাল ট্যাক্স এখানে 20% ভাড়াটে দিয়ে দিয়েছে। আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেওয়ার শর্ত হিসেবে জানি যে ওখানে বলা হয়েছে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য ওনার, অর্থাৎ বাড়িওয়ালা যতটা পোর্শন ট্যাক্স দেবে ততটাই আমরা ছাড় পাবো। তাহলে টোটাল যা ট্যাক্স হবে তার যদি 20% ভাড়াতে দিয়ে দেয়, তাহলে বাড়িওয়ালা দিচ্ছে 80%। তার ক্যালকুলেশনটা আমরা নেক্সট পেজে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেট করেছি ফর হাউস 1। দেখবে দেয়া ছিল ওদের নেট মিউনিসিপ্যাল ভ্যালু 1,08,000, 10-9 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু হলো 1,20,000। হাউস 2 যেটা নাকি দিল্লিতে আছে, এর নেট মিউনিসিপ্যাল ভ্যালু ছিল 1,17,000, গ্রসে কনভার্ট করার জন্য 10-9 দিয়ে গুণ করলাম, রেজাল্ট হলো 1,30,000। ওকে, কিন্তু হাউস 3 আর 4কে আর কনভার্সনের দরকার পড়লো না, যেহেতু ওগুলো কলকাতা, দিল্লি, মুম্বাই ছাড়া অন্য শহরে আছে। একটি আছে কেরালা, একটি আছে রাজস্থানে। ক্লিয়ার? অর্থাৎ এদের ক্ষেত্রে যেটাই নেট মিউনিসিপ্যাল ভ্যালু সেটাই গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। এরপরে আরেকটা ক্যালকুলেশন ছিল যে লস ডিউ টু ভ্যাকেন্সি। খেয়াল করে দেখবে যে প্রথম বাড়িটা 2 মাস ফাঁকা ছিল, দ্বিতীয় বাড়িটা 3 মাস ফাঁকা ছিল, তৃতীয় বাড়িটা 1 মাস ফাঁকা ছিল, আর ফোর্থ বাড়িটা 2 মাস ফাঁকা ছিল। খেয়াল করবে যে অঙ্কটির মধ্যে প্রত্যেকটা বাড়ির অ্যানুয়াল রেন্ট ছিল। অ্যানুয়াল রেন্ট মানে আমরা জানি 12 মাসের ভাড়া। তাই প্রথম বাড়িটার ক্ষেত্রে 1,32,000 যেহেতু অ্যানুয়াল রেন্ট অর্থাৎ 12 মাসের ভাড়া, একে 12 দিয়ে ডিভাইড করেছি, আর বাড়িটা যেহেতু 2 মাস ফাঁকা ছিল 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো রেজাল্ট হলো 22,000, অর্থাৎ ওই প্রথম বাড়ির 2 মাসের ভাড়া হলো 22,000 টাকা। সেটা যে পর্যায়ে বাদ দেওয়ার কথা আমরা তখন বাদ দেব। এবার হাউস 2, হাউস 2-র অ্যানুয়াল রেন্ট ছিল 1,44,000, অর্থাৎ 12 মাসের 1,44,000, তাহলে 1 মাসের ভাড়া 1,44,000 ডিভাইডেড বাই 12। বাড়িটা 3 মাস ফাঁকা ছিল, তাহলে 3 মাসের ভাড়া হলো ইন্টু 3, দ্যাট ইজ 36,000। হাউস 3 এর অ্যানুয়াল রেন্ট 1,50,000, বাড়িটা 1 মাস ফাঁকা ছিল, তাহলে 1 মাসের ভাড়া হলো ইন্টু 1/12, অর্থাৎ 12,500। ইন কেস অফ হাউস 4 অ্যানুয়াল রেন্ট ছিল 96,000, 2 মাস ফাঁকা ছিল, তাহলে 2 মাসের ভাড়া হলো 2/12, দ্যাট ইজ 16,000। ক্লিয়ার? আরেকটা ওয়ার্কিংস আমাদের লাগবে, দ্যাট ইজ হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্স। দেখো হাউস 1 এর নেট মিউনিসিপ্যাল ভ্যালু ছিল 1,08,000, রেট অফ ট্যাক্স 10%, 20% যদি ভাড়াটে দেয় তাহলে বাড়িওয়ালা দিয়েছে 80%, তাহলে 1,08,000 ইন্টু 10% ইন্টু 80%, the municipal tax to be deducted from house 1 will be 8,460. ওকে, একই রকমভাবে হাউস 2 এর ক্যালকুলেশন করে হয়েছে 11,232। সিমিলারলি হাউস 3 it is 10,400. in case of house 4 it is 7,200. তো আমাদের ওয়ার্কিংস হয়ে গেছে, এবার আমরা সলিউশন করছি। দেখো, কম্পিউটেশন ফর net annual value of house property of Mr. X, a resident individual, for the assessment year 2020-21 relating to previous year 2019-20। তো আমরা সলিউশন করতে চলে এসেছি। প্রত্যেকটা অঙ্কের ইনকাম ট্যাক্সের অঙ্কে একটা হেডিং দিতে হয়। হেডিংটা তোমরা দেখলে খেয়াল করে দেখো, এখানে 4টি কলাম করেছি, কারণ এখানে ভদ্রলোক মিস্টার এক্সের 4টি বাড়ি রয়েছে তাই। ওকে, তো যেহেতু নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে বলেছে, কিন্তু আমরা জানি যে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে প্রথমে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করে নিতে হয়, তাই তো? তো গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করার 3টি স্টেপ রয়েছে। প্রথমে আমরা লিখেছি স্টেপ 1, তার আন্ডারে লিখেছি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আন্ডার দিস হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট।
ওকে, তার মানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্টের মধ্যে যেটি বেশি, কিন্তু মাথায় রাখতে হবে সেটি স্ট্যান্ডার্ড রেন্টকে ছাপিয়ে না যায়, অর্থাৎ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্টের মধ্যে যেটি বেশি এবং তারপর স্ট্যান্ডার্ড রেন্টের সাথে তুলনা করে দেখতে হবে যেটি কম, সেটিই হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ক্লিয়ার? তো আমরা অলরেডি ক্যালকুলেট করে রেখেছিলাম গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। হাউস 1-এ বসিয়েছি 1,20,000, হাউস 2 1,30,000, হাউস 3 1,30,000, হাউস 4 90,000। ক্লিয়ার? ফেয়ার রেন্ট কোয়েশ্চেন পেপারে দেওয়া ছিল, যেমন ছিল বসিয়ে দিয়েছি 98,000, 1,00,000, 1,40,000, 80,000। স্ট্যান্ডার্ড রেন্ট এটাও দেওয়া ছিল, বসিয়েছি 1,00,000, 1,15,000, 1,55,000 অ্যান্ড নট অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে ক্যালকুলেট করা যাক। ফার্স্ট হাউসে 1,20,000, 98, এদের মধ্যে হায়ার হলো 1,20,000, তারপর 1,00,000 আর 1,20,000 মধ্যে যেটা লোয়ার, অর্থাৎ 1,00,000 ইজ দ্য আনসার। দেন হাউস 2 1,30,000 অ্যান্ড 1,00,000, হায়ার ইজ 1,30,000, তারপর 1,30,000 আর 1,50,000, লোয়ার ইজ 1,50,000। ওকে, তাহলে 1,15,000 ইজ দ্য রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ফর হাউস 2। ইন কেস অফ হাউস 3 দেখো 1,30,000, 1,40,000, হায়ার ইজ 1,40,000, now 1,40,000 and 1,55,000, the lower amount is 1,40,000, so 1,40,000 is the reasonable expected rent for house 3. Clear? Now house 4 90,000 and 80,000, the higher is 90,000, but standard rent is not applicable here, so 90,000 is the reasonable expected rent for house 4. Okay, now step 1 is completed. Now step 2, annual rent. It is given 1,32,000, 1,44,000, 1,50,000 and then 96,000. তারপরে আমরা আনরিয়েলাইজড রেন্ট, যেহেতু কোয়েশ্চেন পেপারে দেওয়া আছে ফর দ্য প্রিভিয়াস ইয়ার, আমরা মাইনাস করে দিয়েছি। দেখো একটা 10,000, দেন 8,000, দেন নীল, দেন 6,000, মাইনাস করে হলো 1,22,000, 1,36,000, 1,50,000, 90. So this is the result of step 2. Now step 3. Step 3, higher of step 1 and step 2. দেখো 1,00,000 in case of house 1, 1,00,000, 1,22,000. So higher is 1,22,000. In case of house 2, 1,15,000 and 1,36,000. That is 1,36,000. 1,40,000, 1,50,000. That is higher is 1,50,000. In case of house 4, 90, 90 both are same, তাই আমরা 90,000 লিখে দিয়েছি। এবার আমরা লস বাদ দেব ডিউ টু ভ্যাকেন্সি। অলরেডি ক্যালকুলেট করে রেখেছি লাস্ট পেজে, তো রেজাল্ট আমরা বসিয়ে দিলাম। দেখো 1,22,000 থেকে 22 মাইনাস করলাম, 1,00,000, ইট ইজ গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস 1, 1,36,000 minus 36, that is 1,00,000, this is the gross annual value of house 2. In case of house 3, 1,50,000 minus 12,500, that is 1,37,500, this is the gross annual value of house 3. In case of house 4, 90,000 minus 16,000, that is 74,000, is a gross annual value of house 4. কিন্তু আমাদের যেটা করতে বলেছে নেট অ্যানুয়াল ভ্যালু, তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে নেট অ্যানুয়াল ভ্যালুতে যাওয়ার উপায় কি না, মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য ওনার সেই পোর্শনটা মাইনাস করতে হবে। এটাও আমরা অলরেডি প্রিভিয়াস পেজে ক্যালকুলেট করে রেখেছিলাম। তো হাউস 1 থেকে বাদ দিয়ে দিলাম, হাউস 2 থেকে বাদ দিলাম, 3 থেকে বাদ দিলাম, 4 থেকে বাদ দিলাম, যে আউটকামটা অর্থাৎ আউটপুটটা বেরোলো দ্যাট ইজ নেট অ্যানুয়াল ভ্যালু অফ ডিফারেন্ট হাউসেস। ফার্স্ট হাউসের রেজাল্ট হচ্ছে 91,360, হাউস 2 88,768, house 3 1,27,100, and in case of house 4 it is 66,800. ক্লিয়ার? তো এইভাবে আমরা কিভাবে বাড়ির নেট অ্যানুয়াল ভ্যালু, অবশ্যই মনে রাখবে এটা লেট আউট বাড়ির কীভাবে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে হয় সেটা শিখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা একটু অন্য ধরন মানে আমরা আবার নেট অ্যানুয়াল ভ্যালু বের করব, কিন্তু বাড়ির ক্যারেক্টারটা হবে ডিফারেন্ট। বাড়ির ক্যারেক্টার ডিফারেন্ট বলতে দেখা যাবে যে 12 মাস যেটা প্রিভিয়াস ইয়ার হয়ে থাকে, সেই 12 মাসের মধ্যে কয়েক মাস বাড়িওয়ালা থাকবে, কয়েক মাস ভাড়াটিয়া থাকবে। তো ওই নেচারের বাড়ি অর্থাৎ পার্টলি লেট আউট অ্যান্ড পার্টলি সেলফ অকুপায়েড ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, এই নেচারের বাড়ির ক্ষেত্রে কিভাবে তার নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে হয় সেটা শিখবো। ওকে, তোমরা এই ভিডিওটা কিন্তু ভীষণ মনোযোগ সহকারে দেখো, নেক্সট ভিডিওটাও দেখবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিডিও যদি দেখতে থাকো তাহলে তোমরা হাউস প্রপার্টির অঙ্ক করতে শিখে যাবে।
ক্লিয়ার? তো আজকে এখানে রাখছি।